गम का बादल जो छाए तो हम मुस्कुराते रहे, अपनी आँखों में आशाओं के दीप जलाते रहे। आज बिगड़े तो कल फिर बने, आज रूठे तो कल फिर मने, वक्त भी जैसे एक उम्मीद है, हार के बाद ही जीत है, जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है। वेलकम टू टक झाल मिष्टि विथ इप्सिता। আর আমি ইপ্সিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিও শুরুতেই গানটা কি জন্য গাইলাম সেটা আগে বলে দিই। অবশ্যই এই গানটা ডেডিকেট করলাম ইনসাইড আউট ফ্যামিলিকে। ইনসাইড আউট ফ্যামিলি বলতে আমি অর্পি আর সৌহার্দ্যকে শুধু বোঝাচ্ছি না, ইনসাইড আউটের যে ফুল ফ্যামিলি যারা মানে ওদের চ্যানেলের যারা 6 লাখ মেম্বার আছে তাদের মধ্যে সত্যি যারা যারা ওদের ফ্যামিলি মানে অর্পি সৌহার্দ্যকে নিজেদের ফ্যামিলি মনে করে তাদেরকে ডেডিকেট করলাম। অর্পি সৌহার্দ্যকে মনে করে কেন বলছি, কারণ 6 লাখের মধ্যে এরকম প্রচুর মানুষ আছে যারা হয়তো সত্যি কি মনে করে যে ফ্যামিলি, যদি মনে করতো তাহলে তো ওদের ব্লগে 6 লাখই ভিউজ হতো, কিন্তু হয় না। কত হয়? 2 লাখ। তো এই 2 লাখ মানুষ, তাদের মধ্যেও কিন্তু ওদের হেটার্স রয়েছে আর লাভার রয়েছে। তো ওদের লাভার্স যারা আর কি অর্পি সৌহার্দ্যকে প্রচণ্ড বেশি ভালোবাসে তাদের উদ্দেশ্যে করলাম এই গানটা। কারণ এখন ইনসাইড আউট ফ্যামিলির মধ্যে এমন একটা ফেজ চলছে, সেখানে অনেক সময় ওরা লো হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে এরকম ধরনের একটা কমিউনিটি পোস্ট আমাদের সৌহার্দ্য দিয়েছিল, যে একদম ভেতর থেকে আমরা মানে পুরোপুরি খুব নড়ে রয়েছে। সেই কমিউনিটি পোস্টটাতেই বলেছিল যে আমরা একদম ভেতর থেকে ভীষণ লো ফিল করছি, একটু দুঃখ রয়েছে, একটু অনেক মিক্সড একটা ফিলিংস রয়েছে। তো সেটাকে সব গ্যাদার করে আমরা একদিনের জন্য ছুটি নিলাম, যাতে সেগুলো গ্যাদার করে আমরা আবার আপনাদের সামনে আসতে পারি হাসি মুখে, তাই তো। তো ইনসাইড আউট ফ্যামিলি, যে ইনসাইড আউট অর্পি আর সৌহার্দ্য, ওরা ওদের জীবনশৈলী দেখায়। তো সেই নিয়ে অনেক রকম প্রশ্ন উঠছে, আর এখন দেখছি যে ওদের নিয়ে বেশ কিছু সমালোচক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারাও ভিডিও বানাচ্ছে। তো সেই ভিডিওর মধ্যে থেকে আমি কয়েকটা জিনিস দেখলাম, সেখান থেকে অবশ্যই বলবো। সবার আগে বলি যে ইনসাইড আউট ফ্যামিলি, ওদের নিয়ে মেনলি 3টে কথা উঠছে। প্রথম হচ্ছে অর্পিকে নিয়ে, অর্পির কথা বলা, ওর আদো কথা, সেটা ন্যাকামি সেটা। দ্বিতীয় হচ্ছে শো অফ, এটা কিন্তু মেন ছিল, সরি অর্পিরটার আগে রাখবো, সবার আগে থাকবে শো অফ। তারপর অর্পির এই বিষয়টা, তারপর হচ্ছে কুলফিকে নিয়ে ওরা অযত্ন করে, ছেলে বলছে কিন্তু ছেলে সুলভ কিছু করছে না। এই 3টে, আর আরও অনেক আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো সবার আগে আসি শো অফ নিয়ে, কারণ এটাই সবচেয়ে মেন বিষয়। যারা বলছে তাদেরকে আমি একটুখানি মানে সম্মান জানিয়ে যা বলবো, যেটা বলবো সম্মান জানিয়েই বলবো। তো তাদেরকে বলি, ইনসাইড আউট ফ্যামিলি যারা প্রথম থেকে দেখছেন তারা জানেন যে ওদের যে জীবনশৈলীটা সেটা হচ্ছে কিসে, শহুরে মানে আরবান লাইফ। তো একটা মানুষ আরবান লাইফ যখন দেখাবে তখন সে কি দেখাবে যে যাতে শো অফ মনে হবে না। ওদের যেরকম লাইফস্টাইল, সৌহার্দ্য বেশ ভালো একটা জব করতো, আপনারা ভালো করে জানেন যে কত মোটা অঙ্কের স্যালারি হয়, আপনারা আইডিয়া করে নিতে পারবেন। আর তার সাথে সাথে অর্পি নিজেও একটি কর্পোরেট জব করতো, ঠিক আছে। তো দুজনের ইনকাম মিলিয়ে যে ইনকামটা আসতো, সেই ইনকামটাই কিন্তু মানে বেশ ভালো, মানে ভীষণ ভালো একটা ইনকাম। সেক্ষেত্রে ওদের লাইফস্টাইল, ওরা যেরকম একটা ফ্ল্যাট, একটা শহরের মধ্যে একটা জায়গায় ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটাকে হালকা গোছানো, মানে খুব হেভি ইন্টেরিয়ার ডেকোরেশন করা ওদের নেই। জাস্ট দেয়ালে কয়েকটা সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং বা এরকম ওয়াল হ্যাঙ্গিং, এই সবগুলো সাজানোর দিকে ওরা বেশি, বা হচ্ছে গিয়ে যে ওয়ালপেপার এইসব দিয়ে ওরা সাজাতো। বিশাল কিছু দামি দামি আসবাবপত্র বা কিছু ছিল না, একদম নর্মাল যেরকম থাকে সেরকমই ধরনের ওরা করতো, রেখেছিল ঘরটা। তো ওদের ঘরের মধ্যে আমি কোনোদিনও আতিশয্য দেখিনি। এবার হচ্ছে গিয়ে লাইফস্টাইল,
তো সেখানে অনেকেরই মনে হতে পারে লাইফস্টাইল শো অফ মানে কি, মানে এই যে ওরা আজ শপিং মলে যাচ্ছে, সেখান থেকে একটা জিনিস কিনছে, শপিং মলে যাচ্ছে জিনিস কিনছে, ডিপার্টমেন্টাল স্টোরে যাচ্ছে সেখান থেকে জিনিস কিনছে, এটাকেই কি মানুষ শো অফ হিসাবে বলে? তাহলে দেখুন, যারা গ্রামে থাকে তারা কি দেখায়? গ্রাম্য পরিবেশ, নদী নালা, তারপর হচ্ছে গিয়ে ক্ষেত, গাছপালা, তাদের জীবনশৈলীতে এরকম জিনিসটা থাকে। তো ওটা গ্রাম্য পরিবেশ, ওটা গ্রাম্য, ওদের গ্রামে মানে গ্রামে যেগুলো যেগুলো আছে সেগুলোই তো দেখাবে। তাহলে একটা মানুষ, একটা শহুরে মানুষ, সে তার লাইফস্টাইলে কি দেখাবে? সে তো শপিং মলেই যাবে, সে তো ডিপার্টমেন্টাল স্টোরেই যাবে, সে তো মাল্টিপ্লেক্সের সিনেমা দেখতেই যাবে, সে একটা রেস্টুরেন্টে খেতে যাবে। গ্রামের মানুষ তাদের যদি রেস্টুরেন্টে খেতে যেতে হয় তাহলে গ্রাম থেকে বেরিয়ে একদম যেখানে ওদের মেন কসবা টাইপের, যেটা আর কি টাউন টাইপের, সেই টাউনে গিয়ে তবে গিয়ে তারা খেতে পারে। তো সেক্ষেত্রে ওদের রোজ তো সম্ভব হয় না, রোজ সম্ভব হয় না, কিন্তু তাও তো তারা ব্লগের একটুখানি মানে একটু ভোল পাল্টানোর জন্য তারা তো করে, সেই জিনিসটা করে। তো গ্রামের মানুষ যদি শুধু গ্রামের ক্ষেত বাড়ি এইসব দেখায়, সেটা তাদের জীবনশৈলী, সেটা নিয়ে কোনো আপত্তি না থাকে, তাহলে শহরের মানুষ শহরের জিনিসগুলো দেখালে এটাতে কি করে শো অফ হয়ে যায় আমি ঠিক বুঝতে পারি না। কারণ এটাই ওদের আরবান লাইফ, এটাই ওদের আরবান লাইফ। যদি শো অফের কথাই বলেন তাহলে বলবো যে চিন্তা করে দেখুন তো, ঠিক কতদিন আগে দেখেছেন যে ওদের বাড়িতে পাঁঠার মাংস রান্না হয়েছে? কতদিন আগে দেখেছেন? ওদের খাওয়া দাওয়া দেখেছেন? সবচেয়ে মানে ওদের মতো সাদামাটা খেতে আমি কাউকে দেখি না। তো এরকম অনেক ব্লগার আছে যারা কিনা রোজই চিংড়ি মাছ, ইলিশ মাছ, পাঁঠার মাংস, ভেটকি মাছ, বিভিন্ন রকমের এলাহি রান্না বান্না করে আপনাদের দেখাচ্ছে ব্লগিংয়ের মধ্যে। যাদের ফুড ব্লগের মতো কাজ তাদের কথা বলছি না, বাট ব্লগিংয়ের মধ্যেই আর রোজই শুধু পাঁঠার মাংস, লাল লাল ঝোল, তারপর হচ্ছে গিয়ে ইলিশ মাছ, এইসব মানে এত টাকা তারা খরচা করছে বাজারে। তো সেটা শো অফ নয়। মানুষ দুরকমভাবে হয়, খুব ভালো খাবে, কিছু মানুষ আছে যে ভাই আমি কিছু না ইনকাম করছি, আমি বেশ ভালো খেতে চাই, আর কিছু মানুষ আছে যে আমি ইনকাম করছি, আমি একটু ভালোভাবে থাকবো, ভালো জামা কাপড় পরবো, দামি গাড়িতে ঘুরবো। আমি ইনকামটা করছি কিসের জন্য? মানে সব টাকা ব্যাংকে রেখে আমি নিজে মরে এরকমভাবে থাকবো, আর যখন আমার ডাক আসবে তখন ওপরে চলে যাবো, ওপর থেকে দেখবো হায় রে আমার তো সব এখানে পড়ে রইলো, আমি তো কিছুই এনজয় করতে পারলাম না। সেটাই কি সেই লাইফস্টাইলটাই? আমি এই ব্যাপারটাই ঠিক বুঝতে পারি না। ওদের বাড়িতে খাওয়া দাওয়ার কোনো আতিশয্য নেই, সেটুকু তো করবেই, ওইটুকু অত সুন্দর ফ্ল্যাটের মধ্যে ওগুলো যদি না করে, তো এটাও তো ওদের ব্লগিংয়ের হিস্সা যে কীরকমভাবে ফ্ল্যাট সাজাচ্ছে। তার মধ্যে অবশ্যই ও সৌহার্দ্যর একটা ভুল হয়েছিল, সেটা আমি কিন্তু তুলে ধরেছিলাম, যে ওর ফ্লোরিংটা একবার মানে ডেভেলপার দিয়েছে, সেই ফ্লোরিংটা ভেঙেও নতুন করে করেছে। সেটা আমি বলেছিলাম যে আগেই ডেভেলপারদের সাথে কথা বলে উচিত ছিল যে আমার লাগবে না, আপনারা এখান থেকে টাকা ডিডাক্ট করুন, বা টাকা ডিডাক্ট না করলেও আমি এই ফ্লোরিং রাখবো না, আমি আমার নতুন করে ফ্লোরিং করব, এটা বলেছিলাম। এইটা সমালোচনার বিষয় আসতে পারে যে তোমার দূরদর্শিতা কোথায়, সেটা আসতে পারে, কিন্তু তা বলে এই জিনিসটাকে এরকমভাবে শো অফের সাথে তুলনা প্রত্যেকটা জিনিসে, সেটা কিন্তু আমি ঠিক মেনে নিতে পারি না। কারণ মানুষের আরবান লাইফ এটাই। আজকে ও যাচ্ছে, ওর এখন নতুন একটা চাকরি, এত বড় একটা চাকরি, শুধুমাত্র ইউটিউবের ওপর ভরসা করে, নিজের ওপর, ইউটিউবে শুধু না নিজের ওপর ভরসা করে যে হ্যাঁ আমি এখান থেকে ইনকাম করব। সৌহার্দ্যের ডেডিকেশন লেভেল, সৌহার্দ্যর আমরা সবাই দেখেছি, এত বছর ধরে তিল করে এই ফ্যামিলিটা গড়লো, এই ফ্যামিলিটা গড়লো, সেখান থেকে আরও অনেক কিছু গড়লো। তো শুধুমাত্র কিছু মানুষ সমালোচনা করে তাদের, সে কমেন্টের মাধ্যমে হোক বা ভিডিওর মাধ্যমে হোক, ওদেরকে কোনোভাবেই আমি অপপ্রচারের মুখে ফেলতে পারবো না, আমি তো ফেলবো না। কারণ তাহলে বলুন যে মানুষ তাদের শহুরে জীবনে দেখাবে কি? যার ইনকাম এরকম আছে তারা তো সেটা করবেই। আমি মানতাম যদি ওদের খাওয়া দাওয়া, এই আজ রেস্টুরেন্টে যাচ্ছে, কাল সেখানে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, বাড়িতে রোজ বন্ধু বান্ধব নিয়ে এসে পার্টি করছে, তাহলে বুঝতাম যে এগুলো তো শো অফের ব্যাপার, তোমরা এগুলো শো অফ করার জন্য বা কন্টেন্টের জন্য করছো, তাহলে বলতাম। আজকে সৌহার্দ্যকে দেখেছি বড় থেকে বড় ইভেন্টে যায়, একটা কিছু খায় না, সে ছেলেটা কিচ্ছু খায় না। ও বাড়িতে এসে ওর ওই ওটস বা ওর ডালিয়া বা ও যা কিছু যেটা হোক, তো সে নিজেকে ফিট রাখার জন্য,
নিজেকে ফিট রাখার জন্য, নিজেকে ধরে রাখার জন্য তার এত ডেডিকেশন। শুধুমাত্র অর্পিকে দেখা যায় একটু খেতে ভালোবাসে, মাঝে মাঝে যখন কোথাও যায় ও একটুখানি খায়, তাছাড়া সৌহার্দ্য মুখে দেয় না কোনো কিছু। ওদের খাওয়া দাওয়ারে কোনো ফ্যাসিনেশন নেই, যা হোক তা হোক কোনো মতে ওরা খাওয়া দাওয়া করছে। তো কোথায় শো অফ মানুষের? হ্যাঁ, ব্র্যান্ডেড জামা কাপড় পরছি, তো ভাই এইটুখানি শখ যদি না পূরণ করি তাহলে আর এত টাকা ইনকাম করছে কিসের জন্য? মানুষ ইনকাম করে কিসের জন্য? একটু তো নিজে শখ পূরণ করবে। তো সেটাকে শো অফের নাম দেওয়াটা আমার ঠিক এখানে যুক্তিযুক্ত লাগলো না। যদি গ্রাম্য পরিবেশে রোজ গ্রামে মানুষ ক্ষেত খামারি, তারপর খামার বাড়ি, তারপর সমস্ত কিছু এগুলো দেখাতে পারে যেগুলো গ্রামে আছে, তাহলে শহরেও যেগুলো আছে সেগুলোও মানুষ দেখবে। যারা গ্রামে থাকে তারা দেখবে যে শহরের লাইফ কীরকম হয়। যারা বিদেশে থাকছে তাদেরও যেমন ভালো লাগে যে গ্রামগুলো দেখতে, অনেকে যারা বিদেশে থাকে তারা গ্রামের ব্লগগুলো দেখতে ভীষণ পছন্দ করে, কারণ তারা ওগুলো দেখতে পায় না। তেমনি যারা প্রত্যন্ত গ্রামে থাকে তারা ওদের এই শহরের লাইফটা দেখতে ভালোবাসে। বা অনেকে বিদেশ থেকেও, অর্পিতা সৌহার্দ্যের প্রচুর ফ্যান ফলোয়িং বিদেশি, তারা যারা বিদেশে থাকে আর কি, এনআরআইজরা, তো তারাও দেখে। কেন দেখবে না? সবচেয়ে বড় কথা, কোনো ব্লগের মধ্যে দেখতে হবে যে আমি কি ভাইবস পাচ্ছি, পজিটিভ ভাইবস না নেগেটিভ ভাইবস, সেটাই আসল কথা। ঠিক আছে, তো চলে আসি, হয়ে গেল আমাদের লাইফস্টাইল নিয়ে কথা, ওদের শো অফ নিয়ে কথা। এবার চলে আসি হচ্ছে গিয়ে অর্পির ওপর একটা অভিযোগ যে ভুলভাল ইংলিশ বলে। তো এটা নিয়ে আমি বলেছি, যদি ওর ভুলভাল ইংলিশ নিয়ে যদি মানুষ বলছে, এটা সেটার ওপর কাজ করা উচিত। অবশ্যই কোনো ওয়ার্ড যেটা বলছি সেটা একবার চেক করে নিয়ে তারপর বলা উচিত। তো এরকম প্রচুর মানুষের ভুল হয়, আমারও হয়, অনেক মানুষের ভুল হয়, সেটা মানছি। কিন্তু বেশি বেশি যখন ভুল হচ্ছে তখন উচিত এটাকে আমাকে দেখে নেওয়া যে ঠিক বলছি কিনা। এবার হচ্ছে গিয়ে ন্যাকামি। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে অর্পি যে আদো আদো করে কথা বলে, যেটাকে মানুষ ন্যাকামি মনে করে, আপনারা চিন্তা করে দেখুন। আজকে আমি বলবো যে অর্পি ও সৌহার্দ্যকে যারা প্রথম থেকে দেখছেন তারা একটুখানি প্লিজ কমেন্ট করবেন তো, যে অর্পি কি হঠাৎ করেই এরকমভাবে কথা বলছে, না ও প্রথম থেকে কথা বলছে? আমি কিন্তু ওদের একদম প্রায় প্রথম দিক থেকেই দেখা শুরু করেছি। তো সেক্ষেত্রে আমি কিন্তু তখন দেখেছি যে অর্পি এরকমভাবেই কথা বলতো। ও হয়তো তখন অর্পি হয়ওনি, আজকের যে অর্পি 6 লাখের চ্যানেল, তাছাড়াও ওর আরও অনেক রকমের অ্যাচিভমেন্ট আছে, ও মডেলিং করছে, এতগুলো ব্র্যান্ড এন্ডোর্স করছে। তো এই যে একটা ওর অ্যাচিভমেন্ট, সেটার আগেও কিন্তু ও এইরকমভাবেই কথা বলতো। কিছু মানুষ আছে যাদের কথা বলার স্টাইলই এটা, সেটাকে ন্যাকামি আপনি আপাত দৃষ্টিতে আপনার ন্যাকামি মনে হলেও কিন্তু সে কিছু করতে পারবে না। সে চাইলেও হয়তো কোনো সময় তাকে একটা কবিতা পাঠ করতে দেওয়া হলো, তখন সে নিজের ভয়েস মডুলেশন করলো, কিন্তু সেটা তার নিজস্বতা নয়, সেটা সে সারাক্ষণ বজায় রাখতে পারবে না। সারাক্ষণ সে কাব্য আকারে, কাব্যিকভাবে কথা বলতে পারবে না। তাকে এরকমভাবেই কথা বলতে হবে। যখন ডে টু ডে লাইফে সে তার হাজব্যান্ডের সাথে, বাচ্চার সাথে কথা বলছে, তাকে ওরকম তাড়াহুড়ো করেই কথা বলতে হবে। আদো আদো হয়ে যাবে, কথা হয়তো জড়িয়ে যাবে। আপনাদের একটুখানি দুটো আমি উপমা দিচ্ছি, যেমন কিনা মুনমুন সেন এত সুন্দরী, এত সুন্দর দেখতে তাকে, কিন্তু তার উপরে এই ট্যাগটা লেগেই ছিল যে মুনমুন সেন ন্যাকা। কিন্তু উনি হয়তো ছোটোবেলা থেকেই ওরকমভাবেই কথা বলে অভ্যস্ত। তো মুনমুন সেনকে আমি এখানে, যেহেতু ওনার ছোটোবেলাটা দেখিনি, তাই আমি বলে রাখলাম, এটা বলছি যে হ্যাঁ, আমি এটা আইডিয়া করা যায় উনি প্রথম থেকেই ওরকমভাবেই কথা বলছেন না, সেটাকে উনি জীবনে কোনোদিনও শুধরাতে পারলেন না, উনি আজও ওরকমভাবেই কথা বলেন। কিন্তু এরপর যে উপমা দেব, তাকে আমি ছোটোবেলা থেকে চোখে দেখেছি। আপনারা চিনবেন, একটা সিনেমা এসেছিল মন মানে না, মন মানে না বলে একটা খুব ভালো সিনেমা এসেছিল, প্রসেনজিৎ আর তার সাথে যে নায়িকা ছিলেন সে হচ্ছে শিল্পা ভট্টাচার্য। তো তাকে আমি একদম ছোটোবেলা থেকে দেখেছি, আমি যেখানে থাকতাম, আমরা যেখানে থাকতাম, যে প্রেমিসিসে থাকতাম, সেখানেই তার মামার বাড়ি। তো আমি ছোটোবেলা থেকে তাকে দেখেছি। সে যখন সিনেমা করলো, সবাই সিনেমাটা দেখলো, এত সুন্দর দেখতে, ডল পুতুলের মতো দেখতে, কিন্তু ওই বাদ সাধলো কি যে ন্যাকা ন্যাকা করে কথা বলে। নেকি এরকম চলবে না, ন্যাকা চলবে না, এরকমভাবে কথা বলা চলবে না। তো বিশ্বাস করুন, ও ওই রকমভাবেই কথা বলে ছোটোবেলা থেকে। ওটা কোনো ন্যাকামি ইচ্ছা করে করছে না, ও স্বাভাবিক কথা বলছে, স্বাভাবিকভাবেই এরকমভাবে কথা বলছে। তো সেই দিদিকে আমি প্রথম ছোটোবেলা থেকে দেখে এসেছি। অবশ্যই আমি দিদি বলে ডাকি,
তো সেই দিদিকে মানে শিল্পাদিকে প্রথম থেকেই দেখে এসেছি ওরকমভাবেই কথা বলে, কিছু করার নেই। তো এটা অর্পির ক্ষেত্রেও তাই হয়েছে। আমি তুলনা করছি না, কিন্তু যেহেতু দুটো উদাহরণ আপনাদের চোখের সামনে রাখলাম, যে মুনমুন সেনকে আপনারা সবাই চেনেন, আর যারা মন মানে না সিনেমা দেখেননি, গানটা তো শুনেইছেন, একটা চিঠি দিলাম লিখে, ছদ্মবেশী নায়ক তুমি, অ্যান্টনি ফিরিঙ্গি, তারপর আরও আমি যে অনেক 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 ভালো। তো সেই দিদি সেম ওরকমভাবেই কথা বলে, একেবারে ওরকমভাবে। আজও এই নয় কি তখন সিনেমা করতো বলে, সিনেমার আগেও যেরকমভাবে কথা বলেছে, সিনেমার পরেও এখনও এইরকমভাবেই কথা বলে, ঠিক আছে। তো যাই হোক, এটা দিয়ে আশা করি অর্পির বিষয়টা বোঝানোর মানে আপনাদের সাথে একটুখানি এক্সপ্লেন করতে পারলাম, যে আপনারা যাকে ন্যাকামি বলছেন, যাকে বলছেন যে ইচ্ছা করে তুতলিয়ে কথা বলে বা আদো কথা বলে, ও ওরকমভাবেই কথা বলে, আর যারা ওকে ভালোবাসে তারা ওর এই জিনিসটা এটা কিন্তু আপনারা বুঝতে পারেন না যে কতটা ও ভেতরে হয়তো এই কথাগুলো শুনে লেখা পড়ে হয়তো ভেতরে কতটা ও নিজের মধ্যে নিজে গুমরার চেষ্টা করে হয়তো, কিন্তু চেষ্টা করলেও পারবে না, কারণ এটা ওর সহজাত। ও ছোটোবেলা থেকে ওরকমভাবেই বলে এসছে, আমি যতদূর জানি, কারণ আমি প্রথম থেকে ওদের দেখছি ও কিন্তু এরমভাবেই কথা বলতো। আজ নয় বলছেন যে ও ইনসাইড আউট ফ্যামিলি ওর পিতা হয়ে গেছে বলে ওর ন্যাকামি, নো, আমি কিন্তু এটা জানি না। তো এইবার চলে আসি কুলফিকে নিয়ে কথা। তো কুলফিকে ওরা যেভাবে রেখেছে, ওর পিতা সৌহার্দ্য যেভাবে কুলফিকে রেখেছে সব ঠিক আছে, সেটা নিয়ে আপনারা কখনোই কিছু বলেন না। হ্যাঁ, মাঝখানে একদিন আমারও আপত্তি ছিল, যেদিন ওরা ওই গিফট আনবক্সিং করছিল তখন কুলফিকে বারান্দায় রেখেছিল, কারণ ওই জিনিসপত্রগুলো ওপর ঝাঁপাবে ওখানে রেখেছিল, সেটাতে আমিও আপত্তি করেছি যে তুমি কিছুক্ষণ আগেই বললে যে এখানে মশা, আর তারপর তুমি কি করে ওকে বারান্দায় রাখলে, সেটা অবশ্যই বলা যায়। কিন্তু এখন যে কথাগুলো উঠছে যে তুমি ছেলে মনে করো, কিন্তু মানে ছেলে বলছো, মুখে বলছো যে কুলফি তোমাদের ছেলে, কিন্তু ছেলে সুলভ কিছুই তোমরা করছো না, কি না ওকে রেখে তোমরা বেড়াতে চলে গেছো। যদি ছোট ছেলেকে নিয়ে যেতে পারো তাহলে বড় ছেলেকে কেন নিয়ে যেতে পারবে না? তো দেখুন, এবার হচ্ছে গিয়ে সবার আগে এখনকার যে ট্রিপটা যেটা দেখলাম, নেপালের যে ট্রিপটা, সানফ্লাওয়ার ট্রিপ, আমার মন বলছে যে এটা হয়তো ওদের কোনো কোলাবোরেশন বা কিছু, বা ওরা ইনভিটেশন পেয়েছে, সেই জন্য হয়তো হতেও পারে। কারণ ও যেভাবে ওটা দেখলাম ডেসক্রিপশান বক্সে বা ফার্স্ট কমেন্টে যে পিন করেছে, এগুলো সাধারণত কিন্তু মানুষের সাথে কোলাব হলে তবেই এইগুলো হয়, না হলে যখন যারা যেখানে মানে নিজেরা ঘুরতে যায়, মানে কেউ স্পন্সার না করলে, সেক্ষেত্রে কিন্তু হয়তো জায়গাটা গেলে সেখানে একবার বলে দেয় যে খুব ভালো লাগলো, আপনারা চাইলে আসতে পারেন, এটুকু অবধি মানুষ থেমে যায়। কিন্তু এখানে যখন তার এগিয়ে করা হচ্ছে, যেগুলো হচ্ছে গিয়ে পিন করে দেওয়া হলো কমেন্ট বা ডিসক্রিপশান বক্সে রাখা হলো, তাহলে বোঝা যাবে যে এটা হয়তো ওদের মধ্যে কোনো কোলাবোরেশন, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওরা গেল কোথায়? নেপাল। তো ওরা আপনারা জানেন ভালো করে যে ট্রেনে পেট নিয়ে যাওয়া তাও অনেক মানে সুবিধা আছে, কিন্তু ফ্লাইটে আমি নিজে এক্সপিরিয়েন্স আমার আছে বলে আমি বলছি, কারণ আমি যখন গোয়া গেছিলাম তখন আমার যে পেট গোগো একদম ছোট, জাস্ট 1 বছর। তো আমি খুব চেষ্টা করেছিলাম যে ওকে যাতে নিয়ে যেতে পারি ফ্লাইটে, অবশ্যই ফ্লাইটে। তো সেক্ষেত্রে আমি যখন সেটা নিয়ে এগিয়েছিলাম, কথা বলেছিলাম, তখন আমাকে বলেছিল যে কার্গোতে রাখা হবে, আপনার মানে এমনি যেখানে আমি বসছি আমার সাথে দেবে না, খাঁচা লাগবে, খাঁচার মধ্যে কার্গোতে থাকবে, আর যদি কিছু হয়ে যায় তার দায় আমরা নেব না। তো তারপর আমি যখন আমার ডক্টরের সাথে কথা বললাম, বললো যে একটা আপনার যে ভ্যাকসিনেশনগুলো পুরো ঠিক আছে, সেই কার্ডটা আপনারা আমাকে দেখাতে লাগবে, আর তার আগে একবার ডক্টরের সাথে আপনারা কনসাল্ট করে নেবেন শারীরিক কন্ডিশন নিয়ে। তো সেই জন্য ডক্টরের কাছে গেলাম। তো ডক্টর আমাকে তখন বললেন যে খবরদার এই জিনিসটা করবেন না, কারণ ওরা যেখানে নিয়ে যায়, যে কার্গোর এরিয়াতে রাখবে, সেখানে টেম্পারেচার অনেক হাই হয়, একদম মানে শেষের দিকে তো টেম্পারেচার অনেক হাই হয়, আর এইসব ডগ ওরা পারবে না। এবার আপনি ফ্লাই করে যখন এসে নামবেন, তখন যদি দেখেন যে আপনার ডগের কিছু হয়ে গেছে, তখন না আপনার ঘোরাও গেল, সব গেল, আর সবচেয়ে বড় কথা আপনার যে পেট, তার যদি কিছু হয় তাহলে আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন না। তো ওইটা শোনার পর আমি বললাম যে না, তখন আমি ব্যবস্থা করলাম, আমিও সেম ব্যবস্থা করলাম। আমাদেরই বাড়িতে একটি ছেলে থাকতো, তার কাছে মানে যাতে ও নিজের ঘরে থাকে, ওর খাবার দাবার সমস্ত ব্যবস্থা করে দিয়ে, কোন দিন কোনটা, কোন বেলা কোনটা সমস্ত দিয়ে
তাকে, আর তার সাথে সাথে আমার মাও সুপারভাইজ এসে করেছে। এইভাবে আমরা রেখে দিয়ে গেলাম যে নিজের বাড়িতেই ও থাকবে, অন্য কোথাও নয়, সেরকমভাবে। তো এতে আপত্তি কিছু না, যদি বাচ্চাকে নিয়ে গিয়ে কিছু হয় তখন কি হবে? এই যে কিছুদিন আগে দেখেছিলেন একটা চাউ চাউ, একটা চাউ চাউ ডগ, সেই ডগটা মারা গেল কিসে? ফ্লাইটে নিয়ে গিয়ে ওখানে প্রথমত ওইখানে কার্গোর মধ্যে রেখেছে, চাউ চাউয়ের মতো একটা ব্রিড, সারা গায়ে লোম, পুরো ভাল্লুকের মতো দেখতে হয়, টেডি বিয়ারগুলো সেরকম দেখে মনে হবে যে একটা টেডি বিয়ার, ওটা ডগ দেখে বুঝতে পারবেন না, সারা গায়ে লোম, ওই রকম হাই টেম্পারেচারের মধ্যে রেখে তারপরেও ক্লিয়ারেন্সে এত দেরি করে কোথায় আগে সব ছেড়ে ওই প্রাণীটাকে বার করবে ল্যান্ড হওয়ার পরে, সেটা না করে ঘন্টার পর ঘন্টা ক্লিয়ারেন্স করে সেই ডগটা মারা গেল ওই খাঁচার মধ্যে পড়ে। তাহলে চিন্তা করে দেখুন, এই সব ঘটনার পর কেউ আর রিস্ক নেয়? যে না আমি নিয়ে যাব, মানে আমি আনন্দ করব না, আমার সেই আনন্দের পর নিত্যানন্দ হয়ে যাবে, তাই না? তো সেখানে তার বাচ্চাকে সন্তান সম ভেবে সমস্ত ঠিক করে যদি কেউ ঘুরতে যায়, আপত্তি কোথায়? এই যে যারা আজকে বলছেন যে তুমি মুখেই বলো যে ওটা তোমার ছেলে, কিন্তু আদৌ ছেলেসুলভ কিছু না। আচ্ছা চিন্তা করে দেখুন তো, আমি একজন পেট মাদার, সেই জন্য সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। চিন্তা করে দেখুন তো, আমি তো আমার যে পেট ডগ আছে তাকেও আমার সন্তান সম, আমার ছেলে সমই মনে করি, কিন্তু সেই মনে করার জন্য আজ যদি আমি আমাদের যেখানে চিকিৎসা হয় যদি বলি যে এটা আমার না ছেলে, আপনারা প্লিজ এর একটু চিকিৎসা করুন, করবে? আমাকে তো সেই তাকে নিয়ে যেতে হবে কোথায়? পশু চিকিৎসালয়, যেখানে পশুদের হয় সেখানে নিয়ে যেতে হবে। তাহলে আমি কি আমার ছেলেকে ছেলে মনে করলাম না? যখন যেহেতু এই কথাটা আমি বলছি, আমার এর আগেও হয়েছে, যখন ধরুন এই আমাদের সন্তান সম যাদের মানুষ করলাম তারা যখন আমাদের ছেড়ে চলে যায়, আমি তো সন্তান বলেই নিয়েছি। আমার যদি বুক চিরে দেখিয়ে দিতে হয় আমি দেখিয়ে দেবো চিরে, যে আমি সন্তান, আমার ছেলেকে যেরকম মনে করি ওকেও ঠিক সেরকম মনে করি, কিন্তু সেই বুক চিরে দেখিয়েও কি আমি তাকে আমাদের যেখানে শেষকৃত্য হয় সেখানে কি তার শেষকৃত্য করতে পারবো? এটা কি হয় কখনো? যে বলছেন মুখে বলা আর কাজে করা এক, কোনো জিনিস প্র্যাকটিক্যালি ভাবতে হবে, যে কোনো জিনিস প্র্যাকটিক্যালি ভাবতে হবে, যে অবশ্যই ভালোবাসাটা মানে সন্তান সময় দিই, কিন্তু সেই তার মধ্যেও কিছু আমাদের বাধা বিঘ্ন আছে, সেই বাধা বিঘ্নগুলো আমাদের মানতে হবে। তো যেটা যেরকম প্র্যাকটিক্যালি ভাবতে হবে, প্র্যাকটিক্যাল না হলে জীবনে কোনোদিনও কিছু হবে না। ভালোবাসা অবশ্যই আছে, কিন্তু তা বলে যেটা যেরকম নিয়ম সেটা সেরকম নিয়ম মেনেই চলতে হবে। পারবেন কেউ আপনাদের মধ্যে যে যারা আর কি কমেন্ট করে বলছেন যে মুখে বলো, আমি জানি না তাদের কজনের বাড়িতে আছে, তারা কেউ তাদের পেটকে নিয়ে মানুষের হসপিটালে বা মানুষের যেখানে শেষকৃত্য হয় সেখানে করাতে পারবেন না। তাই এই কথাগুলো যেগুলো বোকা শুধুমাত্র আমার মনে হয় ওদের অ্যাটাক করার জন্যই এই কথাগুলো বলা, তার আমি প্রতিবাদ করলাম। অবশ্যই ভালোভাবে, দর্শক হচ্ছে আমাদের এইখানে থাকে, কিন্তু এখানে থাকলে ভগবান কখনো, মানে ভগবান তো অবশ্যই আমাদের, কিন্তু ভগবানের তো ভুল হয় না, কিন্তু অনেক দর্শক আছে তাদের কিন্তু বুঝতে ভুল হয়। সেরকম অনেক দর্শক বলো যে না ভুল বুঝেছিলাম, তোমায় ভুল বুঝেছিলাম। তো সেই জন্য চেষ্টা করছি যাতে এরকম একটা ফ্যামিলি যাদের ওপর এরকম ধরনের একটা অ্যালিগেশন লাগানো হচ্ছে, এরকমভাবে তাদেরকে বলা হচ্ছে। একজনকে শুনলাম বলছে যে অর্পি স্বচ্ছ, ট্রান্সপারেন্ট কথাটা না বলে ট্রান্সপারেন্ট বলেছে, স্বচ্ছ বলতে পারেনি, মানে অর্পি বাংলাও জানে না। বা তো সবাই প্রত্যেকে আমরা আছি যারা কথা বলি, তার মধ্যে পুরো যে একটা সেন্টেন্স বা একটা বাক্য, তার মধ্যে এরকম প্রচুর মানুষ আছে যারা কিনা একটা ইংরেজি শব্দ ব্যবহার না করে সে বলতে পারবে না। এমন কথা, এমন ওয়ার্ড আমাদের এখন এই যে ওয়ার্ডটা শব্দ চলতি হয়ে গেছে, যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি, এই যে দেখুন অ্যাকচুয়ালি কিন্তু সেটা বাংলা নয়। তাহলে যদি পুরো বাংলায় বলা হয় না, পারবে না, অর্ধেক লোক পারবে না, হয়তো কিছুক্ষণের জন্য মাথায় রেখে সেটা বলতে পারবে, কিন্তু ডে টু ডে লাইফে যখন আমি কথা বলছি, আমরা যখন ইমোশন আপনাদের সাথে শেয়ার করছি, তখন কিন্তু এই যে ইমোশন তারও তো বাংলা ওয়ার্ড আছে, তাই না? যখন আমি শেয়ার করছি তখন কিন্তু ওটা মাথায় আসে না, সবচেয়ে সামনে যে ওয়ার্ডটা আছে আমরা সেটাই বলে দিই, এই যে শব্দ। তো সেটাই বলছি, এটাকে দিয়ে জাজ করা কোনো মানুষকে যে সে কোনখানে পড়াশোনা করেছে বলেই আজকে এরকমভাবে বলছে, এরকমভাবে জাজ করা যায় না। তো যাই হোক, এরকম আরও একটা কথা শুনলাম, সেটা হচ্ছে গিয়ে বাহাদুরকে নিয়ে। তো একজন সমালোচক সে বলছে
যে ওখানে ওদের ওখানে কমেন্ট, অ্যাকচুয়ালি কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে নিয়ে কন্টেন্ট করা, এটা হচ্ছে সবচেয়ে ইজি ভার্সন, ঠিক আছে? কোনো মানুষের সমালোচনা, যে সমালোচক তার কাছে সবচেয়ে ইজি যে কোনো ব্লগার যার সম্পর্কে আমি বলছি তার সম্পর্কে পজিটিভ বললাম, না হয় নেগেটিভ বললাম। যদি পজিটিভ বলি তাহলে কিছু পজিটিভ কমেন্ট তুলে নিয়ে আমার সপক্ষে সেগুলোকে দাঁড় করাবো, আমার যুক্তির সপক্ষে। আর না হলে যদি নেগেটিভ বলি তাহলে কিছু নেগেটিভ কমেন্ট তুলে নিয়ে আমার যুক্তির সপক্ষে দাঁড় করাবো, ব্যাস, তাহলেই আমার জাস্টিফিকেশান হয়ে গেল, একদম ওকে হয়ে গেল। বাট এটা রাইট প্রসেস নয়। তো এবার আসছে বাহাদুরের কথা। বলছে যে এই যে বাহাদুর, যে কিনা কিছুদিন আগে এপি ব্লগের প্রিয়ার জন্য বেরিয়ে পড়লো রাস্তায়, সে ফান্ড রেজ করতে। তো সে কেন ফান্ড রেজ করতে রাস্তায় বেরোলো? কেন এরা ওকে প্রমোট করে দিল না? ওকে প্রমোট করে দিল না? তো সবার আগে বলি, আমি এখানে শুধুমাত্র ইনসাইড আউটের কথা বলবো, মানে সৌহার্দ্যর কথা বলছি। সৌহার্দ্যর নিজের বোন পম্পি, তাকে সৌহার্দ্য কোনো দিনও প্রমোট করেনি। সে নিজের মতো আজকে নিজের জায়গা তৈরি করে নিয়েছে, ঠিক আছে? করলো না। সৌহার্দ্যর মাসি, সেই মাসি নিজে ব্লগ করে, সৌহার্দ্য কোনো দিনও প্রমোট করে দেয়নি, ঠিক আছে? অর্পির বোন মমিতা, সেও নিজের মতো করে নিজে ব্লগ করে এখন নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অলরেডি চলে গেছে মমিতা। সেই মমিতাকে যারা আপনার মান্তু নামেও চেনেন, তো মান্তুর চ্যানেল কোনোদিনও অর্পিতা বা সৌহার্দ্য ওরা প্রমোট করে দেয়নি। কাউকেই ওরা কোনোদিনও প্রমোট করে দেয়নি। শুধুমাত্র একজনেরই চ্যানেল ওদের ফ্যামিলির মধ্যে, যার কথা সৌহার্দ্য অর্পির মুখে শোনা গেছে, যাদের কথা বলেছে, ইন্ট্রোডিউস করে দিয়েছে, সে হচ্ছে কে? আমাদের ভৌমিক কাকু, মানে সৌহার্দ্যর বাবা। তো বাপই হতা হ্যাঁ, বাপের তো জায়গা আলাদা। তো সেক্ষেত্রে বাবার চ্যানেলটা শুধুমাত্র বলে দিয়েছে যে বাবাকে একটা নতুন চ্যানেল বাবা করছে, কেন না অবসর কাটানোর জন্য, সময় কাটানোর জন্য। উনিও দেখছেন যে এর চেয়ে ভালো আর কিছু হয় না মনের কথা বলার। জবজতিকে আন্টি আমাদের ছেড়ে চলে গেছে, তারপরেই আর কি আরও পরে তখন উনি দেখেছেন যে এইভাবে ভালো থাকা যায়, সবার সাথে কথা বলে, মানে জাস্ট নিজের মতো করে নিজের থটগুলো তুলে দেওয়া, এইগুলো। তো উনি ভালো আছেন, শুধুমাত্র বাবার চ্যানেলটাই করে দিয়েছে। সৌহার্দ্য বলেছে সেখানে বাহাদুরকে কেন করবে? বাহাদুরের তো সম্পূর্ণ ব্যাপারটাই আলাদা। আর সেখানে বাহাদুরেরই বা কী দরকার যে ওর কেউ প্রমোট করে দিল, তারপর ও তো নিজেই রাস্তায় বেরিয়ে গেছে, নিজের রাস্তায় নেমে গেছে। ও নিজের রাস্তায় নেমেছে, নিজের রাস্তা দেখে নেবে, কারণ ও মানুষের জন্য কাজ করছে। যে মানুষের জন্য কাজ করে সে পিছে ফিরে তাকায় না যে কে আমার জন্য কিছু করলো, কে করলো না। এখানে এই কথাটা বলাটা তো বাহাদুরকেও ছোট করা। সেক্ষেত্রে এটা আমি জানি, যদি এরকম হতো যে সৌহার্দ্য ওর ফ্যামিলির সবাইকে প্রমোট করছে, শুধুমাত্র ওদের ফ্যামিলিতে যে ছেলেটি কাজ করলো সেই ছেলেটিকে শুধু করলো না, এটা তো হয় না। আর বাহাদুর তো এমনিতেই মুখ পরিচিতি, সৌহার্দ্যদের মানে ব্লগে অনেকবার আমরা দেখেছি একসাথে ওরা ট্রিপ করলো, যেটা তোমার ভাইজাগ ট্রিপটা যেটা করলো, ভাইজাগ অব্দি গেল, সেখানেও তো বাহাদুর ছিল সাথে, ওদের সাথে ছিল। তো তাহলে এবার হচ্ছে গিয়ে যখন রোড ট্রিপেও কিন্তু যদি অনেকে বলছেন যে তোমরা যখন ঘুরতে যাও পেট ফ্রেন্ডলি যে হোটেল, সেখানেও যেতে পারো। তো কোনো এক সময় এখান থেকে দীঘা গেল, সেখানে নিয়ে গেল একটা পেট ফ্রেন্ডলি হোটেলে থাকলো, আলাদা ব্যাপার, অনেকে করে। কিন্তু এই এখন মানে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছি, যেখানে আমাদের কোথায় নাইট স্টে করবো কোনো ঠিক নেই, একটা ভালো দেখে রাস্তায় যেতে একটা ভালো দেখে তারপর আমাদের স্টে করতে হবে। সেখানে পেট ফ্রেন্ডলি রুম পাওয়া যাবে কি না পাওয়া যাবে ওই হাইওয়েগুলোর মধ্যে, সেটাতে ওরা কোনো রিস্ক নেয়নি, তাই জন্যই কুলফিকে রেখে গেছে, ঠিক আছে? তো সেরকম ওরা তো যখনই বোলপুর যায় তখনই কুলফি ওদের সাথে যায়, সেখানে তো চিন্তা করে না যে না কেন কুলফিকে নিয়ে যাব। সেখানে ওটা ওদের নিজেদের বাড়ি, তখন তো কুলফিকে নিয়ে যায়, আনন্দ করে কুলফি ওখানে অত বড় বাড়িটার মধ্যে। আজকে সৌহার্দ্যদের নিয়ে এত কথা বলছেন, আজকে ভৌমিক কাকু উনি হচ্ছেন ওদের এরিয়ার মুরগির ডিস্ট্রিবিউটার। তো ওনার নিজস্ব কত টাকা ভাবুন, ওনার কত উপার্জন। সেক্ষেত্রে তার ছেলে, তার বৌমা যদি ভালোভাবে না থাকে তো কীরকমভাবে থাকবে? মানে এই যে এত টাকা ইনকাম হচ্ছে, টাকাগুলো হবে কি? তার কিছুটা তো মানুষ ভোগ করবে, তো সেই ভোগটা যদি এইরকম মাধ্যমেই হয় যে আমি একটু খাওয়া দাওয়ার ফ্যাসিনেশনে খেতে পারছি না, তাহলে কি করব? একটু ভালো জামা কাপড় পরি, একটু ব্র্যান্ডেড ঘড়ি পরি, একটা ব্র্যান্ডেড সানগ্লাস পরি,
পড়তেই পারে। এবার যেটা পড়ছে সেটা যদি মুখে বলাটা যদি শো অফ হয় তাহলে এখানে আমার বলার কিচ্ছু নেই, এটা আপনারা বুঝবেন। তবে হ্যাঁ, যেটা ন্যাকামি নিয়ে কথা হলো সেটা আশা করি আপনারা এবার বুঝতে পারবেন, বুঝে ওর মানে অর্পির প্রতি আপনারা একটু অন্যরকম নজরিয়া দিয়ে দেখবেন। যারা আর কি ওকে হেট করছেন তাদের কথা বলছি তাই। তো সেখানে বাবাকে, দুই ভাই বোন অর্পি মানে আমাদের সৌহার্দ্য আর পম্পি দুজনেই বাবাকে দুজনে মিলে কি সুন্দর টেক কেয়ার। বাবা এত সুন্দর হ্যাপি আছে কেন? কারণ তার ছেলেমেয়েরা হ্যাপি আছে, সেজন্য উনিও লাস্ট একটা ভিডিও দেখছিলাম যেখানে ওই নেপালে, সেখানে এখন হয়েছে না মোবাইলটাকে স্ট্যান্ড করিয়ে দিয়ে একটা এরকম গোল চক্র মতো, ওর মধ্যে মানে ওখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও করছেন ওনার, যে একটা এমন ভদ্রলোক একদম লাইভলি, এই মানে বয়সটা জাস্ট আ নাম্বার, ওনার কাছে সত্যি এজ ইজ জাস্ট আ নাম্বার। বৌমার সাথে নাচ করছে, কাছে কি থার মোরক চাঁদ কো চিক্কা, নিজে বলছেন চাঁদ কো সিক্কা। এগুলো দেখে ভাল লাগছে। আমরা চাই আমাদের বাবা মা এরকমভাবে থাকুক, আমরা চাই এগুলো মানুষ দেখুক, মানুষ শিখুক যে বাবা মাকে কীভাবে সুন্দর করে রাখতে হয়, বাবা মাকে কীভাবে, আজকে মা নেই তাও বাবাকে আমরা চেষ্টা করছি যে মা অভাব পূরণ করতে পারবো না কিন্তু তার মধ্যেও একটুখানি আনন্দ দেওয়া, ভদ্রলোকের চোখে মুখে আনন্দ ফুটে উঠছে, সেগুলো দেখে ভালো লাগে না? সেগুলো দেখে ভালো লাগে না? নাকি এই প্রাণবন্ত ছাড়া মানে মানুষ, মানে অনেক তো দেখলাম যে আবার বলছে যে এটা কি সারাক্ষণ এরকম হাসি ঠাট্টায় কি, এটা আবার ব্লগ নাকি? ব্লগ মানে তো দুঃখও থাকবে, তো দুঃখ যখন জেনুইনলি দুঃখ তখন জেনুইনলি দুঃখ থাকে। যখন ভৌমিক আন্টি চলে গেলেন তখন ওদের মধ্যে দুঃখ দেখার মতো ছিল, তাই না? অযথা দুঃখ নিয়ে এসে মানে নিজেদেরকে এরকমভাবে আমরা এত আনন্দ আছি, না না তোমরা আমাদের দুঃখও দেখো, এই জিনিসগুলো করার কি আছে? আমি ঠিক বুঝতে পারি না। তো এই যে কিছু মানে ব্লগিং চ্যানেল আছে যেখানে প্রচণ্ড ভালো পজিটিভ ভাইবস আসে, সেই পজিটিভ ভাইবসগুলো আমরা নেব না? বলবো মানে ইচ্ছা করে এমনভাবে, তাহলে অসুবিধা নেই। এই যে এরকমভাবে কমেন্ট করে 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 কোথাও না কোথাও ওদের মধ্যেও ডিপ্রেশন কাজ করবে যে আমরা কি করছি তাহলে। তো এত বছরের ডেডিকেশান, এত বছরের আমি দেখেছি নিজের চোখে যে সৌহার্দ্য অর্পি দুজনে মিলে কিভাবে এই চ্যানেলটাকে কোথায় নিয়ে গেছে, কোন জায়গায় নিয়ে গেছে, সেটা নষ্ট হতে দেবো না। অ্যাজ আ ইনসাইড আউট ফ্যামিলি মেম্বার আমি কখনোই সেটাকে হতে দেব না। ওদেরকে এরকমভাবে যদি ওদের সম্পর্কে অপপ্রচার চালানো হয়, সেই অপপ্রচার মানছি না, মানব না, কোনোভাবে মানছি না। আর অবশ্যই সৌহার্দ্য আর অর্পি যদি আমার এই ভিডিওটা দেখে তাদের বলবো যে কোনো জিনিস বাড়ার আগেই সমূলে নষ্ট করে দাও, সমূলে নষ্ট করে দাও। যদি তোমাদের নিয়ে কেউ অপপ্রচার চালায়, যদি সম্ভব হয় সেই জিনিসটা এক্ষুনি বন্ধ করো। কারণ না হলে কিন্তু কিছু মানুষ আছে যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা সমালোচকদের সাথে মিলে একটার পর একটা চ্যানেলকে জাস্ট বসিয়ে দিচ্ছে শুধুমাত্র সমালোচনার মাধ্যমে। সেই সমালোচকরা নিজের মুখে স্বীকার করে যে কোনো মিথ্যেটা যদি জোর গলায় বলা যায় তাহলে দর্শকরা কদিন পরে বিশ্বাস করবে যে হ্যাঁ, এত যখন জোর দিয়ে বলছে তার মানে নিশ্চয়ই এটার মধ্যে কোনো সত্যি আছে। এই রকম যারা ধ্যান ধারণা রাখে সেরকম মানুষ কিন্তু তোমার পেছনে পড়ে গেছে। তো সেই জন্য বলবো আগের থেকে একদম সঙ্গে সঙ্গে বলে না যে পেহলে রাত মে বিল্লি মার দো, তো প্লিজ বিল্লি মার দো। যেরকম বিল্লি মারলে কিনা যারা তোমাদের নামে ফেক পেজ খুলে ফেসবুক থেকে ইনকাম করছিল তাদের যে একদম প্রথমেই মেরে দিয়েছ, খুব ভালো করেছো। এরকম প্রচুর চ্যানেল পেজ তারা দেখছি আগেই সরে গেছে। তো যথাযোগ্য যা যা মনে হয় স্টেপ নাও। ভিডিওর মাধ্যমে, ভিডিওর মধ্যে থেকে কেউ যদি বার করে সেখানে যদি সেটা যদি নেগেটিভও হয় সেটা দর্শকদের সামনে তুলে ধরা আলাদা, কিন্তু কোনো জিনিসকে জাস্ট নিজের সাথে তুলনা করে যে আমি এরকম কেন ওরকম ওরা নয়, ওদের লাইফটা কেন এরকম নয়, সেইভাবে জাজ করাটা কোনোভাবে মেনে নিও না। তাছাড়া হচ্ছে গিয়ে কোনো ভুল তথ্য দিলেও কিন্তু মেনে নিও না। বাদবাকি সমালোচনা, ক্রিটিসিজম হেলদি হলে সেটা দেখেছি ব্লগারদের ক্ষেত্রেও সুবিধা হয়, সেইটুকু সমালোচনা ব্লগারদের ক্ষেত্রেও কিন্তু ভালো হয়। কিন্তু অপপ্রচার মানে কন্টেন্টের নামে অপপ্রচার চালাতে দিও না, এটুকু বলতে পারি। ঠিক আছে, তো যাই হোক ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।